ফজলু সাহেব, এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে যারা হত্যা করেছে, যাদের হত্যাকাণ্ডে অভিযুক্ত কিংবা সাজাপ্রাপ্ত। এক্ষুনি আরো একজনকে ছাড়া হলো গতকাল রাতে, এক্ষুনি আমরা ব্রেক করলাম। আপনারা এই পদক্ষেপকে সমর্থন করছেন, স্বাগত জানাচ্ছেন না বিরোধিতা করছেন? ইউনূসের এই পদক্ষেপের কি করছেন আপনারা, সমর্থন করছেন না বিরোধিতা করছেন? কাদেরকে ছেড়েছে বা ছাড়েনি এখন পর্যন্ত আমি জানতে পারিনি। না, এর আগে যে একাধিক জঙ্গিদের অভিযুক্তকে ছাড়া হয়েছে স্যার, আপনি তো শুনেছেন নিশ্চয়ই। আমি একটু আগেও আপনাকে বললাম যে আসলে কাদেরকে ছাড়া হয়েছে আমি এ বিষয়ে ঠিক বলতে পারবো না, আমার জানা নেই। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে তার অপকর্মের কারণে, তার দুঃশাসনের কারণে, তার স্বৈরাচার নীতির কারণে। তো শেখ হাসিনা তার শাসনামলে বিভিন্ন ধরনের অপকর্ম বাংলাদেশে করেছে। এর মধ্যে যে সাধারণ মানুষ আছে, আলেম সমাজ আছে, তাদেরকে জঙ্গি তকমা দিয়ে নানাভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে অপহরণ করা হয়েছে, তাদেরকে আয়নাঘরে রাখা হয়েছিল, তাদেরকে নানাভাবে কিন্তু নির্যাতন করা হয়েছে। তো সেই হিসাবে আমি আপনাকে বলতে চাই যে শেখ হাসিনার আমলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে যতই জঙ্গি বলা হোক না কেন, তাদের আসলে আমি ঢালাওভাবে জঙ্গি বলতে পারবো না, কারণ সে সময় অনেক নির্দোষ ব্যক্তিকেও কিন্তু এই জঙ্গি নাম দিয়েই কিন্তু আসলে গ্রেপ্তার করা হয়েছিল। কারণ আপনি একটা বিষয় বোঝার চেষ্টা করেন, ধরেন আমি আপনাকে গ্রেপ্তার করব, আমি আপনাকে কি কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করতে পারবো? ধরেন আপনি নির্দোষ। তো বিষয়টি এমনটাই হয়েছিল শেখ হাসিনার আমলে যে দেখা গেছে এই কোনো একটা ইস্যু দেখাতে হবে, কোনো একটা অপরাধ দেখাতে হবে, এই অপরাধ বা এই ইস্যুগুলোই ছিল আসলে জঙ্গি নাম দেওয়া। সাধারণ মানুষকে, বিভিন্ন আলেম সমাজকে দেখা গেছে শুধুমাত্র জঙ্গি নাম দিয়েই শেখ হাসিনা কিন্তু সে সময় গ্রেপ্তার করেছিল। আর শেখ হাসিনার পাচাটা কিছু দালাল মিডিয়া ছিল, কিছু দালাল সাংবাদিক ছিল, এরাও কিন্তু শেখ হাসিনাকে সুবিধা দেওয়ার জন্য বা শেখ হাসিনার থেকে সুবিধা পাওয়ার জন্য যেটাই হোক না কেন, তারা কিন্তু এভাবে ঢালাওভাবে জঙ্গি নাম দিয়ে কিন্তু আসলে সংবাদ প্রকাশ করেছিল। তো আসলে সে সময়ে যাদেরকে আপনি এখন বর্তমানে জঙ্গি বলতেছেন, সে সময় যাদেরকে জঙ্গি নাম দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল, যদি তারা বর্তমানে ছাড়া পেয়েও থাকে, তাদেরকে আসলে আমি ঢালাওভাবে জঙ্গি বলতে পারবো না। আরেকটি বিষয়, আমার প্রশ্নের উত্তর হয়তো ক্লিয়ার, আপনি বুঝতে পেরেছেন। এখন আমি ইউনূস সরকারকে আসলে সমর্থন করতেছি কিনা, যদি জঙ্গিকে ছাড়া হয়ে থাকে, তাহলে আমি আপনাকে বলতে চাই যে ইউনূস সরকার যদি কোনো জঙ্গিকে জেল থেকে মুক্ত করে দেয় আইনের অপপ্রয়োগের মাধ্যমে, তাহলে আমি সেটাকে অবশ্যই নিন্দা জানাবো। কিন্তু এখানে একটা বিষয় আবারও আপনাকে আমি বলতে চাই যে শেখ হাসিনার আমলে অনেক লোককে জঙ্গি নাম দিয়ে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তাদেরকে যদি ইউনূস সরকার ছেড়ে দিয়ে থাকে এবং ইউনূস সরকার যদি মনে করে যে তারা আসলে নির্দোষ, এই কারণে যদি তাদেরকে ছেড়ে দিয়ে থাকে, তাহলে আমি ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। কারণ একজন নিরপরাধ মানুষকে কখনোই অন্যায়ভাবে জেলে রাখা ঠিক নয়। তো আশা করি আপনি আমার উত্তর বুঝতে পেরেছেন। বেশ স্যার, আপনি এমন একটা জিনিস জানেন, এমন একটা তথ্য দিয়ে আপনাকে একটা বাইট শোনাবো। এই বাইটটা হচ্ছে হাবিবুল নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বিএনপির, আপনার সহকর্মী, আপনার সঙ্গেই দল করেন। উনি একটি বক্তব্য রেখেছেন, দ্রুত বক্তব্য শোনাবো, ফিরছি আপনার কাছে, বাকিদের কাছেও যাব। দ্রুত বক্তব্য, হাবিবুল নবী। আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। আপনি আমার দিকে আঙুল তুলে অন্যায়ভাবে কথা বলবেন, তাহলে কি আমি আপনার আঙুল কেটে দিতে চাইবো না? অবশ্যই কেটে দিতে চাইবো। উনি এখানে ভুল কি বলেছেন? আমার মনে হয় উনি ভুল কিছু বলেননি। আপনি যদি আমার দিকে আঙুল তুলে কথা বলেন, আপনি যদি আমার সাথে অন্যায় কথা বলেন, তাহলে অবশ্যই আমি আপনার সেই অন্যায়ের প্রতিবাদ করব এবং আপনার সেই আঙুল কেটে দিতে চাইবো, এটা স্বাভাবিক। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। ভয় দেখা কি জানেন? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে।
ফজলুর বাবু, বিএনপির একজন উচ্চ নেতৃত্বে বসে থাকা একজন বলছেন লুঙ্গি মালকোচা মেরে তারা যদি কিছু একটা করেন দিল্লি নড়ে যাবে। লুঙ্গি মালকোচা মেরে এক্স্যাক্টলি কি করলে দিল্লি নড়ে যাবে, কি করার কথা বলছেন উনি? আমার নাম ফজলু বাবু নয়, আমার নাম ফজলুর রহমান। বেশ, ফজলুর রহমান বলুন। আপনাদের ভাই মাথায় ব্যাপক সমস্যা। আমি সব ভারতীয়র কথা বলছি না, আমি এখানে তাদের কথা বলছি যারা এরকম বিভিন্ন ধরনের আক্রমণাত্মক এবং মিথ্যা গুজব ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আমি তাদের কথা বলছি। আপনারা কখনো বলেন, এখন যে ভিডিওতে আমি দেখলাম যে রাফায়েল বিমানের কথা বলছেন আপনারা, তারপর বলছেন চট্টগ্রাম দখল করবেন, কখনো বলছেন হচ্ছে সিলেট দখল করবেন, কখনো বলছেন হচ্ছে রংপুর দখল করবেন। আমি এখানে ঢালাওভাবে শুধু আপনার কথা বলছি না, আমি বলছি এই কথাগুলো বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে এসেছে। এই কথাগুলো আমরা জেনেছি বিভিন্ন বড় বড় নেতার মাধ্যমে। আপনাদের বড় বড় অনেক নেতারা এই বিষয় এরকম কথা বলেছে, বিভিন্ন সাংবাদিক কথা বলেছে। তো যাই হোক, আপনারা যখন এ ধরনের বড় কথা বলতে পারেন, তখন আমরা আমাদের দেশকে রক্ষার জন্য, আমরা আমাদের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এর প্রতিবাদ জানাতেই পারি। আমরা বলতেই পারি যে আপনি যদি রাফায়েল বিমানের ভয় দেখান, আমরাও অবশ্যই এর প্রতিবাদ জানাবো। যেমনটি আমার এখানে এক নেতা বললেন যে উনি লুঙ্গি কি যেন করার কথা বলেছেন। যাই হোক, তো উনি এটা প্রতিবাদ জানিয়েছেন। আমরা যদি ন্যূনতম প্রতিবাদ না করি, আমাদের সার্বভৌমত্বের একটা ব্যাপার আছে, ঠিক আছে? আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে, কারণ বাংলাদেশে সম্প্রতি ফ্যাসিস্ট যে হাসিনা, এ কিন্তু প্রতিবাদ করার কারণেই কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে। হ্যাঁ, তো আমাদের প্রতিবাদ কখনোই, ভারত অনেক বড় দেশ হতে পারে, কিন্তু তাদের কাছে আমরা কখনোই মাথা নত করে থাকবো না। ভারত যত বড় দেশই হোক না কেন, আমরা তাদের অপপ্রচারের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো। আমাদের নেতৃবৃন্দ এই বিষয়ে অবশ্যই কথা বলবেন। আমাদের প্রয়োজন আছে যে সাধারণ মানুষকে সচেতন করার, যে ভারত কতটা বাংলাদেশ বিরোধী কথা বলছে, কতটা বাংলাদেশে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে, কতটা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। এ বিষয়ে আমাদের নেতাদেরকে অবশ্যই কথা বলতে হবে। ভারতের মুখোশ খুলে দিতে হবে বাংলাদেশের জনগণের সামনে, এবং বাংলাদেশের জনগণকে এই বিষয়ে অবহিত করার মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ করে রাখতে হবে। তো আমার এখানে এক ভাই যে বক্তব্য দিলেন, এখানে আপনি আমাকে যে বক্তব্য দেখালেন, তিনি আসলে খারাপ কিছু বলেননি। আমি তার এই বক্তব্যের অবশ্যই প্রশংসা করব। আমি আপনাদেরকে বলবো যে অন্যায়ভাবে আঙুল আপনারাই আমাদের দিকে তুলে ধরেছেন, ঠিক আছে? আপনারা যদি অন্যায়ভাবে আমাদের দিকে আঙুল তাক করেন, হ্যাঁ, আঙুল দেখিয়ে যদি কথা বলেন, তাহলে অবশ্যই আমরাও কিন্তু চেষ্টা করব সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমরা এখানে শুধুমাত্র প্রতিবাদ করার চেষ্টা করছি। আর আমরা এই প্রতিবাদ করার কারণেই আপনি আমাকে এমনভাবে এই প্রশ্নটি করলেন, মনে হয় আসলে আমরাই অপরাধী। কিন্তু মেইন অপরাধটা কোথায় হয়েছে? মেইন অপরাধটা করছে আপনাদের দেশের বড় বড় নেতারা, আপনাদের দেশের মিডিয়ারা। আপনি সেখানে কথা বলেন। আপনি তাদেরকে প্রশ্ন কেন করলেন না যে বাংলাদেশে কেন বাংলাদেশকে নিয়ে কেন বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, বাংলাদেশকে নিয়ে কেন গুজব ছড়ানো হচ্ছে, বাংলাদেশকে নিয়ে কেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে? আপনি তাদেরকে তো কখনো এই প্রশ্ন করলেন না। আপনার উচিত ছিল তাদেরকে এই প্রশ্ন করা, এবং তাদেরকে নিয়ে আজকে যেমন আপনি আমাকে আমন্ত্রণ জানালেন, আপনার উচিত ছিল যারা বাংলাদেশকে নিয়ে এরকম গুজব ছড়াচ্ছে, আপনার উচিত ছিল তাদেরকে এরকম কোনো অনুষ্ঠানে ডেকে নিয়ে এসে এই ধরনের প্রশ্ন করা, এবং যে নিউজগুলো তারা ছড়াচ্ছে এই নিউজগুলোর আসলে ভিত্তি কী, এই নিউজগুলো কি আসলেই সত্য কিনা। হ্যাঁ, আপনারা মিডিয়া, আপনারা অনেক কিছু উদ্ঘাটন করেন, আপনার উদ্ঘাটন করার আসলে প্রয়োজন ছিল। কিন্তু আসলে ভাই, আমার এসব কথা বলেও কোনো লাভ নেই, কারণ আপনারা সব জেনে বুঝেই করতেছেন। যে আসলে চোখে দেখার পরেও যে অন্ধ সাজে, তাকে কেউ কখনো চোখে দেখাতে পারে না। আপনাদের বর্তমানে হচ্ছে সেই অবস্থা। দিল্লি দখল করব আর ঢাকা চিটাগাং নিয়ে যাব, এইসব কথার মধ্যে আমার রাজনীতি সীমাবদ্ধ নয়। আমি কোনোটাতেই বিশ্বাস করি না। দিল্লি দখল করা, কলকাতা দখল করা, উড়িষ্যা বিহার দখল করা, আবার চিটাগাং দখল করা, কোনোটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি যার যার দেশ যার যার অবস্থানে থাকবে, এবং পারস্পরিকভাবে দুইটা দেশ ভাই ভাই হিসাবে, বন্ধু হিসাবে থাকবে, এবং সেটা যেভাবে থাকা যায় সেই ব্যবস্থাটা করতে হবে।
খুব ক্লিয়ার। ফজলুর রহমান, আপনি রিপাবলিক এখানে বাংলায় দিল্লি বসে দখল বলছেন করা। ভাই ভাই হিসেবে দুটো দেশ থাকবে, আপনার দলের নেতা বলছেন আমরা গিয়ে উড়িষ্যা বিহার সবকিছু দখল করে নেবো। আপনি তো শুনেছেন। আচ্ছা একবার শোনাই, উড়িষ্যা বিহার দখল করে নেবো, বিএনপি নেতা বলছেন, শোনাবো, ফিরবো। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। রুহুল কবির রিজভী, ইনি কি বিএনপি নেতা? ইনি কি বিএনপি করেন? আপনি চেনেন না চেনেন না? উনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। উনি বলছেন ভারতের বিহার উড়িষ্যা সবকিছু দখল করে নেবেন। কি বলছেন আপনি? বলছেন আপনি সমর্থন করেন না। কি ব্যবস্থা হবে ওনার বিরুদ্ধে? আপনারা যে বাংলাদেশের কিছু অংশ দখল করতে চাইলেন, এখন আমার পাল্টা প্রশ্ন হচ্ছে, রুহুল কবির রিজভী সাহেবের তো এখানে দোষী তাকে বলার কোনো প্রশ্নই ওঠে না। আপনার যে বাংলাদেশ দখল করতে চাইলেন অন্যায়ভাবে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? আপনারা যে একটি স্বাধীন সার্বভৌম দেশের কোনো অংশ দখল করতে চান বা কোনো অংশ দাবি করেন, তাহলে আমি বলবো যে নরেন্দ্র মোদী প্রশাসন এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? আপনারা যে এই অন্যায় করেছেন এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? দোষ আপনাদের, এখানে রুহুল কবির রিজভী সাহেবের কোনো দোষ নেই। রুহুল কবির রিজভী কখনোই আগে বলেননি যে উনি ভারতের বিহার দখল করবেন বা ভারত দখল করবেন, উড়িষ্যা দখল করবেন, এই ধরনের কথা উনি কখনোই বলেননি। উনি শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছেন। আর এই প্রতিবাদ জানানো যদি অন্যায় হয়ে থাকে আর আপনি আমাকে বলছেন যে এই প্রতিবাদ করার কারণে ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, আসলে আমি চিন্তা করতেছি আপনারা ভারতীয়রা কোন লেভেলে চলে গেছেন। আপনাদের মাথায় কি ধরনের এখন উগ্রতা ছড়িয়েছে বা আপনারা কতটা বিবেক বুদ্ধি আপনাদের লোপ পেয়েছে, আমি এখন সেই চিন্তা করতেছি। আসলে আপনাদের মাথায় সত্যি কি কিছু আছে, নাকি আপনারা বুঝেও না বোঝার চেষ্টা করতেছেন? আপনারা আসলে চাচ্ছেনটা কি? আপনারা আসলে কি 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 বলতে চাচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন? এখানে তো দোষ করতেছেন আপনারাই। রুহুল কবির রিজভী বলেছেন যে আপনারা বলছেন বাংলাদেশ দখল করবেন, বাংলাদেশের এই অংশ দখল করবেন, ওই অংশ দখল করবেন। তখন তিনি প্রতিবাদের ভাষা হিসাবে তিনি বলেছেন যে আপনারা যদি বাংলাদেশের কোনো অংশ দখল করতে চান বা বাংলাদেশের কোনো অংশ যদি আপনারা দাবি করেন, তখন আমরা আমাদের নবাবের ন্যায্য পাওনা যে বিহার, উড়িষ্যা বা যে অংশের কথাই রুহুল কবির রিজভী সাহেব বলে থাকুন, তিনি বলেছেন যে আমরা সেটি দাবি করব। তিনি এখানে প্রতিবাদ জানিয়েছেন। এটা হচ্ছে প্রতিবাদের ভাষা। আপনারা যদি ন্যূনতম এই ভাষাটুকু বুঝে না থাকেন, তাহলে বলবো যে আপনাদের মাথায় কোনো ঘিলু নেই। আর অন্যায় করলেন আপনারা, দোষ করলেন আপনারা, বাংলাদেশ দখল করতে চাইলেন আপনারা। আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আমরা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আর সেই বাংলাদেশ যখন আপনারা দখল করতে চাবেন, আমরা কি এর প্রতিবাদ জানাবো না? দোষ করবেন আপনারা, ভুল করবেন আপনারা, এবং এই ভুলের প্রতিবাদ করতে গিয়ে আপনি আমাকে বললেন যে রুহুল কবির রিজভী সাহেব প্রতিবাদ করেছেন, তাহলে এখন তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যাবে বা কি ধরনের ব্যবস্থা নেবে ইউনূস সরকার? বাহ, অসাধারণ! আপনারা আসলে কোন লেভেলে চলে গেছেন? অস্ত্র হাতে বাংলাদেশে সভা হচ্ছে। আইসিস আফগানিস্তানে যেমন ভাবে সভা করে, তালিবান আইসিস সিরিয়া যেমন সভা করে, আফগানিস্তানে যেমন ভাবে সভা হয় তালিবান করে, সেরম সভা বাংলাদেশের যশোরে হচ্ছে। পরে বলা হচ্ছে খেলনা ছিল। খেলনাও যদি হয়, মুখ বেঁধে বন্দুক হাতে, খেলনা বন্দুক হোক রিয়েল বন্দুক হোক, এরম সভা বাংলাদেশে হচ্ছে। এদের বিরুদ্ধে আপনারা কি করছেন? আপনারা রাস্তায় নামছেন বিএনপির তরফ থেকে? আপনি কি জেনে শুনে উপস্থাপনা করতে এসেছেন? আপনি কি কখনো হামাসের নাম শুনেছেন? আপনি কি ইসরায়েলি বাহিনীরা যে ফিলিস্তিনের ওপর বর্বর গণহত্যা, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেই বিষয়ে অবহিত আছেন? এখানে আমাদের দেশে মূলত এটি দেশের সম্ভবত যশোরে এটি একটি নাটিকার আয়োজন করা হয়েছিল, সম্ভবত একটি মাদ্রাসার আয়োজন করেছিল প্রতিবাদ স্বরূপ। এখানে আপনি যদি আচ্ছা, আরেকটু কথা বলে নেই। ইসরায়েলি বাহিনী যে ফিলিস্তিনের ওপর যে বর্বর গণহত্যা, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ এই নাটিকাটি করা হয়েছিল। আসলে এটিকে আমি নাটিকা বলবো না কি বলবো, আপনি ধরে নেন এটি একটি অভিনীত উপস্থাপনা ছিল। এটি একটি উপস্থাপনা ছিল। আর
শুধুমাত্র এই যে চোখ খোলা রেখে মুখ বাঁধা, তারপর হাতে অস্ত্র, এর মাধ্যমেই তো আপনি তাদেরকে জঙ্গি বলতে পারেন না। আপনি তাদেরকে কেন জঙ্গি বলবেন? সৈনিকেরা তারা মূলত সৈনিকের সাজ নিয়েছিল, তারা সৈনিকের বেশে সেজেছিল। তো একজন সৈনিক চোখ খোলা রাখতেই পারে, তার পুরো শরীর সে আবদ্ধ করতেই পারে তার সেফটির কারণে, তার নিরাপত্তার কারণে। তো এখানে শুধুমাত্র চোখ খোলা দেখেই যে তাদেরকে আপনি জঙ্গি বলবেন, এটা আসলে বলতে পারেন না। তাহলে আমি বলবো যে আসলে আপনার এ বিষয়ে ন্যূনতম জানা নেই। হ্যাঁ, আপনাকে আসলে ভালো করে বুঝতে হবে আপনি তাদেরকে কোন প্রেক্ষিতে জঙ্গি বলতে পারেন। শুধু চোখ খোলা এই কারণে না, তাহলে আপনি ভুল করবেন। এটা আসলে আপনার কখনোই আপনি নিশ্চয়ই পড়াশোনা করে এখানে এসেছেন, আপনি ন্যূনতম জ্ঞান আপনার আছে। তাহলে আপনি শুধুমাত্র চোখ খোলা দেখে পুরো শরীর ঢাকা, হাতে অস্ত্র, তাদেরকে জঙ্গি বলতে পারেন না। তারা প্রতিবাদ জানিয়েছিল যে ফিলিস্তিনিরা যে ইসরায়েলি বাহিনীর যে বর্বর গণহত্যার শিকার হচ্ছে, মা বোনেরা যে নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, তারপর ওখানে তারা যে বাড়িঘর যা আছে সব ধ্বংসস্তূপে পরিণত করছে, তার প্রতিবাদ স্বরূপ তারা এটির আয়োজন করেছিল। এখন আচ্ছা, এখন ফিলিস্তিনিরা যে মুসলিম, আমি এ বিষয়ে না আসি, তারা তো মানুষ। আপনি এই দিকটা বিবেচনা করেন, তারা তো মানুষ। এখন কোনো মানুষের প্রতি কেউ যদি জুলুম করে, কোনো মানুষের প্রতি কেউ যদি অন্যায়ভাবে তাদেরকে আক্রমণ করে, হ্যাঁ, অন্যায়ভাবে যদি কারো উপর গণহত্যা চালানো হয়, কোনো নিরীহ একটি গোষ্ঠীর ওপর যদি কেউ যদি বর্বর গণহত্যা চালায়, আপনি তার প্রতিবাদ করবেন না? সেখানে সে মুসলিম হোক বা অমুসলিম হোক, এখানে তো প্রতিবাদ করতেই হবে। তো বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, যার পরিপ্রেক্ষিতে তারা এই বর্বর গণহত্যার একটি কি বলবো, এখানে প্রতিবাদ স্বরূপ এই অনুষ্ঠানটি করা হয়েছিল, প্রতিবাদ স্বরূপ। এখানে আপনি অন্য কিছু আমি বুঝি না আপনাদের মাথায় এই ধরনের চিন্তা ভাবনা কিভাবে আসে। তারা সৈনিকের বেশ ধারণ করেছে, তারা সৈনিকের রূপে সেজেছে। তো এখানে আপনি তাদেরকে কিভাবে জঙ্গি বলেন? এখানে কি আলামত আছে যে আপনি তাদেরকে জঙ্গি বলতে পারেন? আপনি তাদেরকে বলতে পারেন সৈনিক। তারা সৈনিকের বেশে সেজেছে এবং মাঝখানে একজন বক্তৃতা দিচ্ছে, আপনি তাকে একজন নেতা ধরতে পারেন, ধরতেই পারেন আপনি। আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে দুই দিকে যে দুইজন সৈনিক দাঁড়িয়ে আছে, তাদের বুকে ফিলিস্তিনের পতাকা, অর্থাৎ তারা হামাসের সৈনিক এবং মাঝখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি হচ্ছে তাদের নেতা। আপনার ন্যূনতম কমন সেন্স থাকা দরকার ছিল। তাহলে এটা তো আসলে কোনোভাবেই বলা যায় না যে জঙ্গি। আসলে আমি চিন্তা করতেছি যে আপনারা আসলে কোন লেভেলে চলে গেছেন, আপনাদেরকে আসলে বলার মতো কোনো ভাষা আমার নাই। হ্যাঁ, আমি এখানে তারপরও আজকে এসেছি যেহেতু আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আর বড় কথা হলো, আমি তো এখানে না আসলে প্রতিবাদ করতে পারতাম না। আপনারা যে বাংলাদেশের বিরুদ্ধে যে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমেই যে মিথ্যা তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে, তো আমি চেয়েছি যাতে করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সত্যটা তুলে ধরতে পারি, যার কারণে কিন্তু আমি এসেছি। কিন্তু আপনারা যে মাথা মোটার মতো যে আপনারা সবাই যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না। দুঃখজনক, খুবই দুঃখজনক। একটা বাইট শোনাবো আপনাকে, ইসকনিদের জবাই করার কথা হচ্ছে, বাইট শোনাবো, আসছি আপনাকে, শেষ প্রশ্ন করব, শুনুন কি বলছে বাংলাদেশে। আমি যাই ইসকন মন্দিরে, আমি যাই, আমার বহু সহকর্মী যান, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে তারা যান, এমনকি অনেক মুসলিমরাও যান, তারা যান, পছন্দ। কিন্তু এক এক করে ইসকনিদের ধৈরা জবাই কর বলা হচ্ছে। বিএনপির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য? আপনি বললেন যে ইসকন মন্দিরে মুসলিমরা যায়, আসলে এটি আপনার মন গড়া কথা। আমি এ বিষয়ে আপনার সাথে তর্কে জড়াবো না, কারণ আপনি এটি মন গড়া কথা বলেছেন। মন গড়া কথা বললে আসলে তর্ক করাটা অযৌক্তিক। তো আচ্ছা, এখানে আমি শুনতে পেলাম এবং দেখতে পেলাম যে বলা হচ্ছে একটা ইস্কন ধৈরা জবাই কর।
তো এটা আসলে আমাদের আন্দোলনের সময় সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই স্লোগান দিয়েছিল যে একটা একটা পুলিশ ধইরা ধইরা জবাই কর। তারপর শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ধরনের কথা বলেছিল, অনেক গালিগালাজ করেছিল। এটা স্বাভাবিক। আসলে এখানে কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ স্বরূপ এই বিষয়গুলো হয়ে থাকে। আমাদের আমাদের দেশে পুলিশ অন্যায় করেছিল, পুলিশ অবিচার করেছিল, আইনের অপপ্রয়োগ করেছিল, হ্যাঁ, নির্যাতন চালিয়েছিল। পুলিশের বিরুদ্ধে মানুষ এই ধরনের স্লোগান দিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই ধরনের স্লোগান দিয়েছে। তো বর্তমানে ইসকন কিন্তু বাংলাদেশে উগ্রতা চালানোর চেষ্টা করছে, তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল, হ্যাঁ, বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল। আপনি দেখবেন আপনাদের সাক্ষাৎ নেওয়া হয়েছে এমন কিছু চ্যানেলে, এমন কিছু সংবাদে, বাংলাদেশের হিন্দুদের মুখ থেকে আপনি শুনতে পারবেন, আপনাদের ফুটেজে আছে যে তারা বলেছে বাংলাদেশে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু তারপরেও দেখা গেছে যে ইসকনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের এরকম অপপ্রচার চালানো হয়েছিল। আপনি কি এই হিসাবটি নিয়েছিলেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর কতজন হিন্দু বাংলাদেশে এরকম আক্রমণের শিকার হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং কতজন মুসলিমের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে? আপনি কি এই পরিসংখ্যান বা কোনো তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, ইসকনের কাছে কি এরকম কোনো তথ্য আছে? বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলিম। শেখ হাসিনা যাওয়ার পর অনেক মুসলিমের বাড়িতে আক্রমণ করা হয়েছিল। কারণ এই আক্রমণটা নানা কারণে হতে পারে। এই আক্রমণটা হতে পারে দেশে সরকার নেই, দেশে পুলিশ ছিল না, পুলিশ পলাতক অবস্থায় ছিল, আইন শৃঙ্খলা বাহিনীতে একটা ব্যাপক মানুষ নিরাপত্তাহীনতায় পড়েছিল তাদের অনুপস্থিতির কারণে, যার কারণে দেখা গেছে অনেক মুসলিম তারা হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু দেখা গেছে তাদের হয়তো টাকা পয়সা ছিল বা ধন সম্পদ ছিল, এরকম অনেক কিছুতে দেখা গেছে যে তারা হামলার শিকার হয়েছে। নিরাপত্তা না থাকার কারণে অনেক মুসলিমও হামলার শিকার হয়েছে। আবার অনেক মুসলিম ছিল যারা কি করেছে, শেখ হাসিনার দোসর ছিল, যারা অন্যায় করেছে অতীতে, তারাও দেখা গেছে যে হামলার শিকার হয়েছে। তো এখানে শুধু এই হামলার কারণে যদি দু একজন হিন্দু হামলার শিকার হয়ে থাকে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হোক বা তারা আওয়ামী লীগের দালালি করার কারণেই হোক, এটা হতে পারে। কিন্তু যদি এমনটিও হয়ে থাকে, সে সংখ্যা অতি নগণ্য, মুসলিমদের তুলনায় অতি নগণ্য। আপনি এই পরিসংখ্যানটি কখনো দেখেছেন? এই পরিসংখ্যানটি যদি না দেখে থাকেন, কখনো খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন? আপনি তো উপস্থাপনা করতে এসেছেন, আপনার উচিত ছিল বিষয়গুলো ঘাটাঘাটি করে আসা, কিন্তু না, আপনি তো আসবেন না, কারণ আপনারা একরোখা। আপনাদের মেইন প্ল্যান হচ্ছে কিভাবে বাংলাদেশে উগ্রতা ছড়ানো যায়। হ্যাঁ, আপনাদের মেইন টার্গেটই ওটা। আপনারা চোখ থাকতে অন্ধ। তো বাংলাদেশে যে এত এত মুসলমানের বাড়িতে হামলা হলো, এত কিছু হলো, সে নিয়ে আপনারা কখনো সংবাদ প্রকাশ করেছেন? করেননি। কিন্তু 20 জন মুসলিমের বিপরীতে যদি একজন হিন্দুর বাড়িতে এরকম আক্রমণ করা হয়ে থাকে, আপনারা সেটি তুলে ধরেছেন। আপনারা আপনাদের টিভিতে আমরা অনেক সাক্ষাৎকার দেখেছি যেখানে অনেক হিন্দুরা বলছে যে না, বাংলাদেশে তেমন কোনো খারাপ পরিস্থিতি হয়নি, তারা ভালো আছে। হ্যাঁ, আপনি এটি কি কখনো দেখেছেন যে হিন্দুদের যে পূজা হলো, আপনাদের যে পূজা হলো, সেই পূজাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মুসলিমরা, জামাতের অনেক কর্মী, তারা কিন্তু বিএনপির কেউ প্রোটেকশন দিয়েছে কিনা দিতে পারে, আমি ঠিক বলতে পারছি না। তবে আমি দেখেছি যেমন শাইখ আহমদুল্লাহ আছে বা এই ধরনের অনেকেই কিন্তু টিমের মাধ্যমে, স্বেচ্ছাসেবকের মাধ্যমে, অনেক স্টুডেন্ট তারা কিন্তু আসলে এরকম নিরাপত্তা দিয়েছে, মন্দিরের প্রোটেকশন দিয়েছে তারা। তো আপনি এই 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 প্রশ্নটি আমাকে কেন করলেন না? হ্যাঁ, আপনি তো এই বিষয়ে অবশ্যই তথ্য নিয়েছেন, তাহলে আপনি আমাকে কেন বললেন না যে সে সময় যারা এরকম হিন্দুদের প্রোটেকশন দিয়েছে তাদের পুরস্কৃত করা হয়েছে কিনা? আপনি এই ধরনের কথা তো আমাকে বললেন না। আসলে কি বলবো ভাই, আপনাদের সাথে কথা বলার কোনো মানসিকতাই আমার নাই এখন। আপনারা মানুষের মধ্যেই পড়েন না। আপনাদের সাথে এসব আসলে সময় নষ্ট। তারপরেও আমি আজকে আপনাদের এখানে এসেছি যাতে করে আমি সত্যটা তুলে ধরতে পারি। আপনারা মিথ্যা ছড়াচ্ছেন, আমি যাতে আপনাদের চ্যানেলের মাধ্যমে সত্যটা তুলে ধরতে পারি, যার কারণে কিন্তু আমি এসেছি। কিন্তু আসলে আপনারা মানুষের মধ্যেই পড়েন না।